আসাম ইজ জুবিন, জুবিন ইজ আসাম। শাশুড়ির ছবিতে মালা দিই, জুবিনের ছবিও একটা আছে সামনে। জুডো ইজ আ সাইন্টিফিক গেম, বিকজ জুডোতে হলে আগে আমাদেরকে নিজে পড়া শেখায়, ইউ হ্যাভ টু ফল ফার্স্ট। বাবা বললো ঠিক আছে মেয়ে মুখে লাগবে না, তো ওই জন্য জুডোতে দিয়ে দিল। বাবা কি মায়ের জায়গাটা নিতে পেরেছে কখনো? আই ডোন্ট নো, মেবি আমরা মেচিওর ছিলাম, বুঝে গেছি আর কি, মানে এইভাবে আমাদেরকে চলতে হবে। বা আজকে যেটা অ্যাটিটিউড অফ নট গিভিং আপ, ওটা আমার কোচ, আমি কোচকেই বলবো। আমাদের 4 মিনিটের খেল হতো, তো স্যার বলতো ওখানে টাইম পাস করবেন না, গো হিট, তাড়াতাড়ি শেষ করে এসো। আমার কেটলবেল ট্রেনিং এর কোচ ইজ অলসো লাইক অলওয়েজ লাইক ডান্ডা লেকে পিছে। যেটা রেকর্ড করেছে ওটা আন্ডার 60 মিনিটস ম্যারাথন। সে আই ডিড 751 রেপস। কি কি স্টেপস আছে কেটলবেলে? জার্ক আছে, হ্যাঁ, তারপরে পুশ প্রেস, তারপরে স্ট্রিক প্রেস। কেটলবেল দুটো থাকলে আমরা এভরিথিং উই ক্যান ডু চেস্ট ওয়ার্কআউট, উই ক্যান ডু ব্যাক ওয়ার্কআউট। বডি ইজ সাচ এ মেশিন, বডিটাকে আমাদেরকে ঠিক করতে হবে। যেরকম একটা গাড়িটা খারাপ হয়েছে, বাট ইফ ইউ রিপেয়ার দ্য কার উইল अगेन স্টার্ট রানিং। আমাদের গভর্নমেন্টের কতটা সাপোর্ট তুমি পাও এই খেলাটাতে? এখন অবধি তো কিছু পাইনি। আমার কোচ বলে কি হোয়াট ইজ ইয়োর কন্ট্রিবিউশন টুয়ার্ডস জুডো, এখন শেখানো শুরু করে দিয়েছে, উইচ ইজ আ ভেরি গুড ফিলিং। যত আমরা নিজ শেখাই অত ইউ লার্ন মোর। তুমি তো সব খাও। ইয়েস ইয়েস, আমিও সব খাই, তার জন্য আমি ভীষণ ট্রোলড হয়েছি। আমি কেন বিফ খেয়েছি হিন্দু হয়ে? আমাদের ছোটবেলা থেকে একটা উগ্রতরা মন্দির বলে একটা আছে, আর ওখানে অষ্টমীতে মশ বলি দেওয়া হয়। তো এখন তো লোকে ডিফারেন্সিয়েট করে দেয়, দিস ইজ কাউ, দিস ইজ বাফেলো, বাট ফ্যামিলিতে তো সেমই না। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। কি দেখলেন এতক্ষণ? একটা কেটল বেল, হ্যাঁ এটাকে কেটল বেল বলা হয়, সেটা নিয়ে একটা প্র্যাকটিস চলছে। কিন্তু আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, আপনারা অলরেডি তাকে দেখেছেন, তিনি হচ্ছেন দীপান্বিতা দাস। সে কেটল বেল স্পোর্টসে প্রথম মহিলা, আবার চ্যাম্পিয়নও। মানে এটা আমাদের কাছে, আমি যখন ওর সাথে বিশ্ব চ্যাম্পিয়ন কেটল বেলে, যে খেলাটা নিয়ে জানি না, ও যখন প্র্যাকটিস করে, ও আর আমি একসাথে, দীপান্বিতা অলরেডি কিন্তু আমি প্রথম দেখেছিলাম যে ও মেয়েকে স্কুলে ড্রপ করতে যাচ্ছে, তুলছে, পিক করছে, তখন আমি গাড়ি করে যাচ্ছিলাম, আমি দেখতে পেয়েছি। এবং তারপর ওকে আমি দেখি যে ও ফোনে কারোর সাথে কথা বলে, কেউ ট্রেন করছে, এবং যেটা আমরা দেখলাম অলরেডি, এবং প্র্যাকটিস করছে এক নাগাড়ে। তারপর জানতে পারলাম ওর সাথে কথা বলে যেটা একটা স্পোর্টস, এবং এই স্পোর্টসটা সারা পৃথিবীতে বেশ বিখ্যাত, এবং রাশিয়া থেকে আসা এটা একটা স্পোর্টস তৈরি হওয়া। তো এই বিষয়ে আজকে দীপান্বিতার সাথে আমরা কথা বলবো। এবং দীপান্বিতা, তুমি মানে বর্ন অ্যান্ড ব্রট আপ কি কলকাতায়? নো নো, নট বর্ন অ্যান্ড ব্রট আপ। আমার জন্ম আসামে, গুয়াহাটিতে। বড় স্কুলিং অ্যান্ড কলেজিং ওখানেই করেছি। তারপরে আই এম ম্যারিড টু, আবার বর হলো, এটা আবার মিক্স। আমার মাদার ইন ল বেঙ্গলি, আর আমার ফাদার ইন ল নায়ার, তো হি ইজ মিক্স। তো নায়ার সারনেমটা ওখান থেকেই আমার থেকে গেছে। ওকে, তো তুমি কোথায় মিট করলে তোমার বরকে? মানে কলকাতায় আসাটা কি এই কারণে? না না, আমরা বম্বেতে মিট করেছিলাম। বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা আবার অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড। আমি একটা স্টুডিওতে কাজ করতাম। তখন আমি বম্বেতে একটা স্টুডিওতে কাজ করতাম, আর আমার হাজব্যান্ড কলকাতায়। তো আমরা একটা সেম প্রজেক্টে কাজ করতাম, তো তখনই আমাদের মিট হয়েছিল। আচ্ছা, তারপরে তো আর চলে আসা হয়ে গেল কলকাতা। তোমার এই বাংলাটা আমার যে কি মজা লাগছে, কারণ আমার দাদা আছে অপুদা, সে এরকম করি ও মিয়া, হ্যাঁ এরকম ভাবেই কথা বলে। হ্যাঁ, এখানে আসার পরে তো বাংলা শিখতেই হবে। তবে প্রথমে আমি যখন এখানে আসি, আমি হিন্দিতে বলি, বাট সবাই আমাকে বেঙ্গলিতে রিপ্লাই করে। তারপরে স্টুডিওর কাজ চলছিল, তো স্টুডিওতে 90% বেঙ্গলি। তো যখন ওদের সঙ্গে ইংলিশে বলি বা হিন্দিতে বলি, ওরা বেঙ্গলিতেই বলে। সাপোজ জালনা এরকম, তো তখন বেঙ্গলিতে আমাকে শুরু করতেই হলো, বিকজ আর কতবার হিন্দি বলবো। তারপরে ওইভাবেই সবাই তো বেঙ্গলি। তো তুমি একজন অ্যানিমেশনে, মানে সেই নিয়ে পড়াশোনা করেছো?
হ্যাঁ অ্যানিমেশন নিয়ে মানে আমি ব্যাকগ্রাউন্ড আমি ভিডিও এডিটিং করতাম, ভিডিও এডিটিং আগে করতাম, তারপরে ভিডিও এডিটিং শিখে এইদিকে এদিকে ছোটোখাটো স্টুডিওতে করতাম। তারপরে আমার মায়া এন্টারটেইন বলে, এখন ওটা মায়া ডিজিটালস হয়ে গেছে বম্বেতে। তো আমি ফার্স্ট ইন্টারভিউ ওখানে গেছিলাম অ্যাজ এ এডিটার ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু তখন ওদের এডিটার অলরেডি ছিল ওখানে, তো বলে এখন তো নেই, তো ইউ হ্যাভ টু মানে প্রোডাকশনে ওখানে একটা পোস্ট খালি ছিল, তো বলে প্রোডাকশন দিক শিখ যাওগে। তাই বললাম আর বম্বেতে তো সার্ভাইভ করা তো মুশকিল হয় না, বললাম ঠিক আছে কোথায় না কোথা থেকে তো শুরু করতেই হবে। তো তখন আমি প্রোডাকশনে ঢুকে তারপরে আমি প্রফেশনালি প্রোডাকশনটা নিয়ে নিলাম। বাট করি এডিট, এরকম না এডিট করি বা ভিডিওগুলো এডিট করি নিজে, বাট এডিটিং থেকে শুরু করেছিলাম। তাহলে চলে যাই একদম ছোটবেলার। দীপান্বিতার নাম কি, মানে ডাক নাম কি? আমার থুপ বলেই সবাই জানে। থুপ। থুপের মানে আছে কোনো? থুপের মানে বাঞ্চ, লাইক আমি ছোটবেলায় অনেক গোল মোটা ছিলাম, থুপ বলে বলে বলে। তো আমার অ্যাকচুয়ালি আমার এক দিদি আছে আর আমার একটা বোন, তো দিদির ডাকনাম মিটু, আমার ছিল মিকু, অ্যান্ড আমার ছোট বোনের টিটু। কিন্তু আমার এই লোকের সবাই থুপ বলে 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 সবাই থুপটাই থেকে গেল। আর এখনো দীপান্বিতা বললে ভুল করে ফেলে, দীপান্বিতা বা দীপা বা নিতা, তো ওই জন্য থুপ বললে ওকে আগে তো প্রথমে জিজ্ঞাসা করে কি থুপ মানে কি, হোয়াট ইজ দিস, আমার নামটা থুপ, বলো আচ্ছা। তারপরে আমি বললাম ওই জন্য অনেকে দেখে আগে মানে দেখে নি ওদের দীপান্বিতা বলবো কি থুপ বলবো, তো ওই জন্য। আর থুপ নামটা এমনি আমার একটু লাকি হয়, তো ওই জন্য থুপই আমার ইনস্টাতেও থুপ নায়ের বলেই আছে। আচ্ছা, ওকে। নায়ের। তো তোমার বাবা মা কি মানে দাসটা কি করে? দাসটা আমার বাবার সারনেমটা, হ্যাঁ বাবার সারনেমটা। বাবা কি করতেন? বাবা আমার ছিল, উনি গভর্নমেন্টে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইতে কাজ করতো। আচ্ছা, আর মা? মা ওয়াজ হাউসওয়াইফ। ওকে। অ্যাকচুয়ালি মা আমাদের অনেক ছোটবেলাতে মারা গেছে, লাইক আমি যখন 4-5 বছর ছিলাম, তো হ্যাঁ এটা আমাদের তুমি সব থেকে ছোট বাড়ির? না আমি সেকেন্ড, বোন আছে আমার, হ্যাঁ বোন, ছোট বোন আছে। সে তো আরো ছোট ছিল, হ্যাঁ আমাদের বাবাই বড় করেছে। আর বাবা তো কাজেই থাকতো। অ্যাকচুয়ালি বাবা বলবো না, আমাদের একজন দিদি ছিল, তো উনি আমাদেরকে বড় করেছে বাড়িতে। ওকে। আর আসামের কোথায় থাকতে? আসামের সেনিগুঠি বলে এটা, কি বলবো এখন, আপনার সেনিগুঠি এরিয়াটা হলো এই স্টেশনের থেকে 4-3 কিলোমিটার, গুয়াহাটি স্টেশন থেকে কাছে, মেইন সিটিতে। ওকে। তো তার বাবার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল না? এটাও একটা বিশাল একটা, আমার আগে ছোটবেলাতে অনেক অ্যাস্টেমা ছিল, মানে আই ওয়াজ এ সিক চাইল্ড, যেখানেই যাই ব্রঙ্কাইটিস, কাশি, ডক্টর দেখিয়ে শুতে পারি না, মানে কাশিটা ইজ লাইক অলওয়েজ দেয়ার, কখনো ঠিকই হতো না, মানে সারা বছর কাশ কেসে যাচ্ছি কারণ। তারপরে আমার যিনি আমার কোচ মেন্টর বাণীব্রত দাস, জোয়ান বলে ওনাকে, উনি আর আমার একজন কাজিন দাদা, তো দুজনে গিয়ে আমার কাজিন দাদা যে উনি কারাটে ব্ল্যাক বেল্ট নিয়ে এলো, আর আমার যে স্যার কোচ বা সেন্সে উনি জুডোতে ব্ল্যাক বেল্ট নিয়ে এলো, তো দুজনে এসে শুরু করলো কি গুয়াহাটিতে শুরু করব। তো আমার কোচ আবার, ওনার কোচ শিলংয়ে, উনি রোজ শিলংয়ে প্র্যাকটিস করতো আর আমাদেরকে এখানে শেখাতো, শিলং আপ ডাউন করতো, ওনার একটা বুলেট ছিল। তো আমার বাবা নিয়ে গেল কি ওকে, মানে মেয়ে ব্রঙ্কাইটিস হয়, কাশি হয়, বললো সুইমিংয়ে দিতে, এখানে দিতে, স্পোর্টসে দিলে ঠিক হয়ে যাবে। আসামে সুইমিং পুল আছে? হ্যাঁ সুইমিংটা আছে, কিন্তু আবার সুইমিংটা ওটা কি বলে সিজন ওয়াইজ হয় না, 3 মাসে, তো ওই জন্য বললো ঠিক আছে তো জুডোতে দেবে না কারাটেতে দেবে বললো। তারপরে আমার বাবা দেখলো জুডোটা একটু, মানে কারাটেতে তো মুখে, আমাদের জুডো ইজ আ সাইন্টিফিক গেম, বিকজ জুডোতে হলে আগে আমাদেরকে ফল, মানে নিজে পড়া শেখায়, ইউ হ্যাভ টু ফল ফার্স্ট, মানে আমি এখানে একটা মানে ফল নিতে পারি, মানে পড়ে গেলেও আমি কখনো আমাকে লাগবে না। ওকে, জুডো মানে কারাটে গুলো একটু হাই ইন্টেন্সিটি স্পোর্ট হয়, জুডোটা একটা মানে সাইন্টিফিক, মানে তুমি 80 ইয়ার্স হয়ে গেলে, 90 ইয়ার্স হয়ে গেলেও আমি পড়লেও আই উইল নেভার ইনজিওর মাইসেলফ। তো ওই জন্য বাবা বললো ঠিক আছে মেয়ে মুখে লাগবে না, তো ওই জন্য জুডোতে দিয়ে দিল, ওখান থেকে আমার জুডো শুরু হলো। আর ওকে, তারপর ওই করতে করতে ভালো লেগে গেল? ভালো লাগেনি, ওইটাও ভালো লাগেনি, যাই ওখানে তারপরে করাতে বলে আমি মানে ইচ্ছা কি করবো আর জুডো, আর তখন মেয়ে তো ছিল না, বাচ্চা আমিই ছিলাম, সব ছেলেগুলো বড় বড় ছেলে ছিল, তা আমি 2-3 দিন গিয়ে এরকম মানে বসতাম না, উপরে আমাদের জুডো হলটা উপরে ছিল আর নিচে এরকমই জিমনাস্টিক হলটা নিচে ছিল, তো আমি এখানে গিয়ে জিমনাস্টিকটা দেখতাম, আমার জিমনাস্টিক করতে ইচ্ছা করতো না, জুডো তারপরে কারণ ফল নিতে হয়, লাগে ম্যাটে, জুডো ইজ লাইক রেসলিং না, থ্রো করতে হয়, চোক আছে, লক আছে, তারপরে আস্তে আস্তে করে ইচ্ছে হলো করে এটা কোন বছর, কত বছর বয়সে ভর্তি হয়েছিল? আমি বোধহয় যখন 5 বছর ছিলাম, 1987
ওকে আমার স্যার যখন জুডোটা এনেছিল তখনই মানে আমাকে ঢুকিয়ে দিল আর জুডোতে। ওকে, বাট তখন ইওর থেকে ফাদার ইজ ভেরি প্রোগ্রেসিভ, যে ভেবেছিল যে হ্যাঁ তখন তো হ্যাঁ ভেবেছিল। তারপরে করতে করতে আমার কোচ খুব মানে আমার আজকে যেটা অ্যাটিটিউড অফ নট গিভিং আপ, লাইক ওটা আমার কোচ, আমি কোচকেই বলবো। বিকজ তখন ছেলেদের সঙ্গে করতে হয়, মেয়ে তো ছিল না, ছেলেদের সঙ্গে ছেলে। তারপরে অনেক বছর পরে 93 94 থেকে মেয়েগুলো আস্তে আস্তে করে জয়েন করা হলো। তারপরে যখন আমাকে প্র্যাকটিস করতে বলতো, তো আমি গিয়ে মেয়ে পার্টনারটা নিতাম। তো স্যার চোখ দিয়ে মানে বলতো কি তুমি মেয়ের সঙ্গে কি করছো, ইউ আর নট সাপোজ টু, মানে ওইটা হিসাবে ছেলেদের সঙ্গে যাও, আর সবচেয়ে টাফেস্ট ছেলের সঙ্গে করো। তো ভাবে আমি ভয়ের চোটে মানে জুডোতে হয়ে গেছিলাম কি মেডেল না পেলে মানে নিজের কিছু নেই, মানে স্যারে এসে আমাদেরকে তখন তো আমাদেরকে বেল্ট ফেল্ট দিয়ে মারতো স্যার, মানে এরকম। হ্যাঁ, তো ইট ওয়াজ লাইক গুড। তো ওই ভয়টা দিয়ে এটা জুডোতে শুরু করে করে প্রথমে স্টেট খেলতাম, তারপরে ন্যাশনালে মেডেল পেলাম। ন্যাশনালে ফার্স্ট আমি এটা কোন ইয়ার্সে পেয়েছে? আই থিঙ্ক 1991 হবে। তখন আমার ফার্স্ট লখনৌতে একটা সাব জুনিয়র ন্যাশনাল ছিল, তখন আমি ব্রঞ্জ মেডেল। ব্রঞ্জ পাওয়ার পরে আর সবাই খুশি, ভালো হয়েছে, এই হয়েছে কি কি। তার আমার তখন একটু প্রেশার ছিল, বুঝতাম তো কিছু না ওকে, কারণ স্যার রেগে যাবে, ওই জন্য মেডেলটা আনতেই হবে। তারপরে আমাদের শুরু হলো, আমার নর্থ ইস্ট ছিল, নর্থ ইস্ট একটা চ্যাম্পিয়নশিপ হয়, নর্থ ইস্টে আমার এই 8টা স্টেট মিলে নর্থ ইস্টে হয়। তারপরে নর্থ ইস্টে আমাকে খেলার জন্য, বিকজ আই ওয়াজ আন্ডার ওয়েট, আমার ওয়েট ছিল বোধহয় 32, আর তখন 44 কেজি থেকে শুরু হয় ওয়েট ক্যাটেগরি। তো আমাকে নিয়ে গেল কি ঠিক আছে, ছোট আসাম থেকে একটাই বাচ্চা আর একটাই মেয়ে, তো আমাদের সব মানে ছেলেগুলোই ছিল। আর তখনকার আমি জানি না, কিন্তু আমি এত ছেলেদের সঙ্গে গেছি, আমাকে এরকম নিয়ে যায়, জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে যায়, মানে যেগুলো আমার সিনিয়রগুলো কখনো মানে আমার তখন একাই পাঠিয়ে দিত আমাকে। এখনকার আমরা ভাবতে পারি কি 8 বছরের মেয়ে 4-6 বছরের মেয়েকে একা পাঠাবো, তো আমি কোচ, তারপরে সব ছেলেগুলো, অল ছেলে, 1-2 বোধহয় মেয়ে তখন মনে নেই, বোধহয় সিনিয়র হতেও পারে, তো ওদের সঙ্গে আমি যেতাম। তারপরে দেখলো 44 কেজিতে 2টো মেয়ে ছিল, তো আমাকে বললো একে দিয়ে দাও। 32 আর 44 44 ব্রঞ্জটা পেয়ে যাবো, 2টো ম্যাচ আমি হারলেও আই উইল বি ব্রঞ্জ, তো নর্থ ইস্টে একটা ব্রঞ্জ মেডেল এসে যাবে। তারপরে আমাকে বললো ঠিক আছে সবাই বললো। তো আমার ফার্স্ট ম্যাচ ছিল একটা শিলংয়ের, ওর নামটা কি ছিল, ফাতিমা বলে একজন, তো শি ওয়াজ লাইক আ বিগ গার্ল। তো আমাকে স্যারের ভয়টা তো আছেই, ওরা তো সবাই ডিসকাস করে নিয়েছিল কি ঠিক আছে তো হারিয়ে যাবে ও, কিন্তু ঠিক আছে লেট হার প্লে, ঠিক আছে। আমি এলাম, তো আমাকে আর আমি একটাই টেকনিক যেতাম, তো আমাকে বললো গো অ্যান্ড পারফর্ম। আর আমার স্যার এরকম ছিল, মানে আমাদের 4 মিনিটের খেল হতো, তো স্যার বলতো ওখানে টাইম পাস করবেন না, গো হিট তাড়াতাড়ি শেষ করে এসো, বিকজ তারপরে আর 4-6-5টা ম্যাচ তো অনেক থাকে, তো ইফ ইউ আর ওয়েস্টিং ইউর এনার্জি ইন দ্য ফার্স্ট ম্যাচ, বাকি তো হবে না, তো ফিনিশ ইউর ম্যাচ, টাইম পাস করবে না। তো আমরা মানে ম্যাচে স্যার কোথায় আছে ওটাই মানে দেখেই আমরা মানে ভয় পেতাম কি হবে পরে, উনি চোখ দিয়ে মানে সব বুঝিয়ে দিয়ে। হ্যাঁ, এখনো আমাদের ভয়, এখনো মানে গেলেই উনি যেরকম দেখে। তারপরে আমি গেলাম, তো ফার্স্ট ম্যাচটাতে আমি একটা টেকনিক পড়েছি অ্যান্ড আই ওয়ান। হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা স্কোর নিয়ে নিয়েছি। তারপরে ওরা ভাবলো আচ্ছা সিলভারটা তো হয়ে গেছে, সবাই খুশি একদম সিলভার মেডেলে। তারপরে স্যারের তো ওই তো এটা আছে। আর যেটা মণিপুরের একটা মেয়ে ছিল, নামটা ভুলে গেছি আমি, বোধহয় অনিতা গোমটি বলেছিল, এখন সিজন অনেক ইন্টারন্যাশনালে খেল মানে ভালো র্যাঙ্কে আছে, সিআরপিএফও আছে বোধহয়, ওখানে এখন চাকরি করতো। তারপর ওর সঙ্গে ছিল, তো সবাই তো জানে কি হেরেই যাবে, তো আমার তো ওটা ছিল কি জিততে তো হবে। আমি ওর থেকেও জিতে গেলাম, আমি ওর থেকেও 3-4টে স্কোর নিয়ে নিয়েছিল, বিকজ আমার টেকনিকটা আমার স্যার এত ভালোভাবে মানে গো অ্যান্ড পারফর্ম, তো ওইটাও আমি জিতে গেলাম। তারপরে তো নর্থ ইস্টের বেস্ট প্লেয়ার হয়ে গেছি, বিকজ এত ইয়াং, 32 আন্ডার ওয়েট, আর ওয়েট দেওয়ার টাইমেও আমাকে জ্যাকেট পরিয়ে, বিকজ ওয়েট তো 1-2 কেজি কম হলে তো আমাদেরকে ওয়েট কম করতে হয়, মেবি ওদেরও 45 ছিল, আবার দৌড়ে রানিং ফানিং করে ওয়েট কম করতে হয়। তারপরে আমার তো হয়ে গেলাম। তারপরে নর্থ ইস্টের বেস্ট প্লেয়ার দিয়ে আমার মনে আছে মণিপুরের সিএমএ আমাকে 200 টাকা দিয়েছিল তখন, আই থিঙ্ক 92 আই থিঙ্ক 91 or 200 টাকা দিল। তারপরে থেকে প্রেশারটা বেড়ে গেল, জিতে গেল। তারপরে আমি পরপর নর্থ ইস্টে আই ওয়াজ বেস্ট প্লেয়ার ফর 3 ইয়ার্স। ওয়াও। তারপরে তো আর শুরু হয়ে গেল। তারপরে সাব জুনিয়র লাস্ট আমার ছিল 1996-এ বোধহয় আমার লাস্ট সাব জুনিয়র ন্যাশনাল ছিল, তখন আই গট গোল্ড। তারপরে আরো পড়ালেখা মানে পড়াশোনার কি ক্ষতি হচ্ছিল খেলা খেলতে? পড়াশোনার ক্ষতি মানে আই ওয়াজ অ্যান এভারেজ স্টুডেন্ট, এরকম না, আমি 5th-6th হতাম ক্লাসে, 5th-6th হতাম। বাট তোমার কি পার্সোনালি মনে হয় যে খেলাধুলা, মানে এখনকার বাবা মারা, আমি জাস্ট তুমি একজন মা জিজ্ঞেস করছি যে
মনে করেন যে খেলাধুলো করলে পড়াশোনা হয় না, বা আমাদের বাঙালিদের মধ্যেও এটা আছে, বা পড়াশোনা করলে খেলাধুলো, রাইট রাইট। ইজ ইট ট্রু? এটা একটু ডিবেটেবল বলবো আমি, বিকজ ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট। কেউ কেউ অনেক প্রেশার নিতে পারে না, কেউ কেউ অনেক প্রেশার নিয়ে নেয়। এটা কমপ্লিটলি আই থিঙ্ক ডিপেন্ড করে এটা। এক্স্যাক্টলি, বাট এটা তো মেন্টাল হেলথেরও হয়তো, ইয়েস ইয়েস ইয়েস, যে খেলছে সেটা তো মেন্টাল হেলথও ভালো ভালো থাকে, থাকে। ইয়েস ইয়েস ইয়েস। যে ফিটনেস থাকলো, সে পড়তেও ভালো লাগবে তখন। তখনকার কি ছিল, তখনকার আমাদের খালি এক্সট্রা অ্যাক্টিভিটি বলে একটা খালি জুডোই ছিল। স্কুল থেকে 3টায় ফিরতাম, আমাদের 4টে থেকে ক্লাস, তখন ভাত খেয়ে মানে ক্লাস ইমিডিয়েটলি, কারণ 4টের আগে পৌঁছতে হবে। আর তখন তো আমাদের কেউ ড্রপ করতো না। ভাত খেয়ে আই ইউজ টু ওয়াক, ব্রিজটা ক্রস করে 4 কিলোমিটার ওয়াক করে। আরও এটাও এখন তো ঠিক আছে, এখন বাচ্চা খেয়ে এসছে, এখন 2 ঘন্টা আগে খাওয়াবে, আমাদের ওখানে নেই। তো আই এম ইউজ টু ইটিং, আমি সকালে একদম এই অবধি ব্রেকফাস্ট করে ওয়ার্কআউট করি। যদি পেটটা খালি থাকে তো আমি ওয়ার্কআউট করতে পারি না। আমার কোচ বলি তুমি খাকে আয়ে হো, তুমি স্যার বিনা খাকে তো হোগা নেই, মানে এরকম অভ্যাস একটা হয়ে গেছে। হ্যাঁ, আমারও তাই, আমি না খেয়ে কিছু করতে পারি না, আমার ব্রেন হ্যাঁ, আমার মাথা ব্যথা হয়ে যায় যদি আমার বডি কাজই করে না, বিকজ আমার লো প্রেশার আছে। ইভেন আই হ্যাভ লো প্রেশার। আই নিড ফুড, এবং এটা যে মানে হ্যাঁ অবভিয়াসলি সঙ্গে সঙ্গে করা যায় না, বাট হাফ অ্যান আওয়ার একটু আছে, বাট খেয়ে এখন গিয়ে তারপরে ওয়ার্ম আপ করতে করতে তো শুরু হয়ে যায়। ইয়েস। তো তখনকার একটা অ্যাক্টিভিটি ছিল, এত ছিল না, কিন্তু এখনকার তো মা বাবা তো অনেক অ্যাক্টিভিটি, কারাটেতে দেবে, ডান্সে দেবে, হয়ে যায়। হ্যাঁ অনেক অ্যাক্টিভিটি, আমার মেয়েও আছে এনগেজমেন্টের জন্য। কারণ তোমাদের বলো, আমাদের সময় তোমার তো আরো পাহাড়ি জায়গা, নিশ্চয় খেলাধুলোর জায়গা ছিল অনেক, তো কিচ্ছু নেই আশেপাশে। ভেরি মানে আমরা খুব, আমার বাচ্চারা সত্যি খুব যে তারা কিছু পায় না খেলাধুলো। দে ডোন্ট হ্যাভ ফ্রেন্ড, দে ডোন্ট হ্যাভ কি বলবো কমিউনিটি, যেটাতে ওরা ওদের মতো গল্প করবে, ওদের মতো করবে, সেটা নেই সত্যি তাই। ওই না হলে আইপ্যাড, না হলে টিভি। আমাদের টাইমে তো এগুলো ছিল না, এমনি কিছু না কিছু খেলে হয়ে গেছে। তো সারাদিন বসে উঠোনে বসে মাটি খুঁড়ে করে কাটিয়ে দিলাম। সরি। তো তারপরে পড়াশোনা করলে তুমি কি? তারপরে আমি বিকম করেছি। বিকম করার পরে তারপরে কিন্তু আমার আগেন এইগুলোতেও ইচ্ছা ছিল না, বাবা আবার সেম ইদার সায়েন্স নিতে হবে, মানে কারণ তখনকার তো আমাদের বাঙালি, মানে বাংলা বেঙ্গলি নয়, বাট সেম ইস্টার্ন ইন্ডিয়া না। আর তখনকার একটা ইদার ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বা লয়ার, এই তিনটেই মানে ছিল, আর তো কিছু নেই। আর নেই এখনকার তো অনেক কি, ঠিক আছে যেটা ইন্টারেস্ট। তারপরে তো আমার ছিল ইচ্ছা কি এডিটিং বা মিডিয়াতে ছিল, বাট তারপরে বললাম গ্রাজুয়েশনটা করতে হবে, তারপরে দেখা যাবে। আগে বললো 12টা করে না, তারপরে হবে। বাবার ইচ্ছা ছিল কি আমি লয়ার হয়। তো তারপরে গ্রাজুয়েশনটা করার, বিকম তো অলরেডি হয়ে গেছে। তারপরে বিকমের পরে ভিডিও এডিটিং এর ইচ্ছা ছিল, বিকজ সামহাউ তো মিডিয়াতে কিছু না কিছু করে করতে হবে। সিনেমা ভালো লাগে। হ্যাঁ, সিনেমা, কিন্তু আমাদের সিনেমাও অ্যালাউ ছিল না, মানে হ্যাঁ একদমই টিভি মেবি সানডে বা কিছু, বাকি সিনেমা তো আমাদের তো অনেক বড় অবধি সিনেমা হলে যেতেই দিত না, বাজে মেয়ে যায়। কিন্তু বাবা ক্যারাটেতে পাঠিয়ে দিতে, সিনেমা দেখতে দিতে। তারপরে উনি ক্যারাটেতে ছিল, জুডোতে। 8 বছর বয়সে তুমি একা গেছো কোথায়? মানে এই যে কম্পিটিশন গুলো বলে, কম্পিটিশনে আমি টিমের সঙ্গে যাই, তো কোচ তো থাকেই, বাকি অনেকের প্যারেন্টস যায়, বাট আমার ওই বাবাকে, আমার মেয়ে আর দিদিও আছে, তো উনি সেটাই বলছে যে সেখানে ছেড়ে দিতে পারছে, কিন্তু সিনেমা ইয়েস কলেজের ক্ষেত্রে আমাদের অনেক স্ট্রিক্ট ছিল, মানে এখনকার তো অনেক আমাদের। বাবা কি মায়ের জায়গাটা নিতে পেরেছে কখনো? আই ডোন্ট নো, মেবি আমরা মেচিওর ছিলাম, বুঝে গেছি আর কি, মানে এইভাবে আমাদেরকে চলতে হবে, বা এইভাবে মানে রেসপন্সিবিলিটি তো এসে গেছে। আর আমার ওই দিদি যে ছিল, উনিও আমাদের থেকে কত 5-6 বছরই বড় হবে। তোমার বড় দিদি? না, আমার বড় দিদি তো আমার থেকে 4 বছর, আর যেটা আমাদেরকে বড় করেছে, সুমি ওর নাম, হ্যাঁ, যে আমাদেরকে বড় করেছে, তো শি ওয়াজ অলসো লাইক, মানে কতই বড় হবে, আর আমরা যদি 6-7 বছর, ও আর 10 বছরের মেয়ে আমাদেরকে আর কতই দেখবে। তো শি প্লেড আ বিগ রোল, মানে সবাই আমাকে। আর সুমি দিদি আমাকে বলতো, সকালে যখন জুডো ক্লাসে দৌড়তে হতো, তো আমাকে উঠিয়ে দিতে চাও, দৌড়তে যাও। বিকালে যদি নিয়ে যেতাম, মানে 12-15 বছরের মেয়ের কত তখন, মানে ইয়েস ফুল মাই গড, মানে ভাবলেও মনে হয় যে কত, মানে পুরো ফুল স্যাক্রিফাইস, নিজের কথা না ভেবে পুরো করে। তারপর আমাকে, আমার বোনকেও দেখতো উনি, আমার দিদিকেও দেখতো, তো শি প্লেড আ বিগ রোল। আমি ওটা I can't like not mention her name. হ্যাঁ, না ডেফিনেটলি, মানে এইভাবে করা। তারপরে গ্র্যাজুয়েশন করলে, তারপরে তো আমাদের জুডোর স্পোর্টসের সঙ্গে, তারপরে মানে কখনো জিম যেতাম, এরকম হয়। তারপর আমি বম্বেতে ছিলাম, তারপরে দিল্লিতে ছিলাম, তারপরে কলকাতায়
চলে এলাম, তারপর কলকাতা ছেড়ে তারপর আমার বরের সঙ্গে যখন আমার মিট হয় তখন আমরা 3 বছর আমরা মানে when I started dating him আমাদের প্রথম থেকে আমরা লিভিং রিলেশনশিপেই ছিলাম। এখানে যোধপুর পার্কে একটা বাড়ি আছে 294 বলে, 294 যোধপুর পার্ক যেটা। আচ্ছা, তো 3 ইয়ার্স থেকে আমরা তো মানে তোমাদের দুজনে পেরেন্টস কিছু বলেনি তখন? প্যারেন্টস না, আমার বর মানে হি ওয়াজ স্ট্রিক্ট দ্যাট ঠিক আছে আমরা রিলেশনশিপে থাকবো কিন্তু বিয়ে করব না। ওকে। ওকে, বিকজ ওনার আবার পড়াশোনা বাইরে হয়েছে, তো হি ইজ লাইক আই এম নট রেডি টু ম্যারি। তো যখন আমি বরকে আই লাভ ইউ বলতাম হি ইউজ টু সে থ্যাংক ইউ। বলতো আমি তো তোমাকে বলিনি কখনো কি আমি নিজে, হি ওয়াজ অনেস্ট ফ্রম ডে ওয়ান, লাইক বিয়ে করব না, তারপরে করবো। তারপরে পরে আফটার 3 ইয়ার্স আমারও বাড়ি থেকে প্রেশার হয়েছে এরকম যদি ছেলে না বিয়ে করে। তারপরে আমি একটু মিথ্যে কথাও বলেছিলাম বরকে কি আমার বিয়ে ঠিক হয়ে গেছে এন্ড অল দিস থিংস। তারপরে হি সেড ওকে গিভ মি 1 ইয়ার, 1 বছর আমাকে, দেন উই গট ম্যারিড। তারপরে ভালো করে হলো। আর আমার বরের আবার মা বলতো কি ডোন্ট ডেট দিস গাই, হি উইল লিভ, ছেড়ে দেবে তোকে। আচ্ছা। তো তারপরে বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড ইউজ টু সে দ্যাট তুমি ব্ল্যাক বেল্টটা তো নিলে, সরি আমি ব্ল্যাক বেল্ট তখনও আমি নিইনি, ব্লু ব্রাউন বেল্টে আমি ছেড়ে দিয়েছিলাম জুডো, ছেড়ে মানে আই ওয়াজ নট ইন টাচ। তো আমাকে বলে ভেরি ইজ কত বছর বয়সে বিয়ে করেছো? বিয়ে আমি আই থিঙ্ক 29, ইয়েস 29, হ্যাঁ। আমার হাজবেন্ড ওয়াজ অ্যারাউন্ড 35 36। হ্যাঁ, তখন আমার হাজবেন্ডে বলে ওয়্যার ইজ ইয়োর বেল্ট, জুডো করে ওয়্যার ইজ দ্য বেল্ট, ওয়্যার ইজ দ্য ব্ল্যাক বেল্ট, ওয়্যার ইজ দ্য ব্ল্যাক বেল্ট, মানে ওর তোমাকে এইটাতেই ভালো হ্যাঁ লেগেছে। ওয়্যার ইজ দ্য স্পোর্টসম্যান তুমি ছিলে, মানে বলে না অনেকেই বলে এখন যে হ্যাঁ मैं जब जवान था तो मैं 50 पुशअप करता था, तो इट इज लाइक वेयर इज नाउ। আগে তো আমরা অনেক করতাম, মানে তো হি ইউজ টু পোক মি করে করে করে। তারপর আমি ভাবলাম না, তারপরে লাকিলি আমার কলকাতাতে একটা ব্ল্যাক বেল্টের মানে এক্সাম হয়, কারণ আমাদের জুডো তো জেএফআই ইটস আ গভর্নমেন্টের আন্ডারে না, মানে আমাদের এমনি কেউ ব্ল্যাক বেল্টটা দিতে পারবে না, আমাদেরকে একটা ন্যাশনাল ক্যাম্প করতে হবে যেখানে বিভিন্ন মানে সব স্টেট থেকে কোচ আসবে, এসে ক্যাম্পটা করে তারপরে আমাদেরকে মানে করতে হবে ব্ল্যাক বেল্টটা। তারপরে অনেক দিন টাচে না থাকলে তো হয় না। তারপরে আমি আমার কোচকে ফোন করলাম, করে একটা জিনিস ভালো জুডোর আমার ওই মাসল মেমোরিটা থেকে গেছিলো, কারণ এত বছর করে নিয়েছিলাম, তো রোলিং করা বা একটা হ্যান্ডস্ট্যান্ড করা বা একটা হ্যান্ডস্ট্যান্ড রোল করা, একটা কার্টউইল করা, ওইগুলো মাসল মেমোরিতে ছোটবেলা থেকে যেহেতু থেকে গেছে। তো তারপরে এখানে প্র্যাকটিস তো করতে হবে। তারপরে আমাকে কোচকে ফোন করলাম, কোচ বললো ভেরি গুড, উনি বললো আমার তো তোমাকে একটা ব্ল্যাক বেল্ট দেওয়ার ইচ্ছা ছিল, যদি আমি তোমাকে দিতে পারতাম না তো আমার মানে আই উইল নট বি স্যাটিসফাইড। তারপরে স্যারকে বললাম, স্যার বললো ঠিক আছে। তারপরে আমি হাওড়াতে প্র্যাকটিস করতে যেতাম ডেইলি, হ্যাঁ ডেইলি বাইক দিয়ে যেতাম ওখানে, কারণ এখানে আশেপাশে কেউ ছিল না, ওখানে প্র্যাকটিস করতাম। তো ওখানেও তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ বাইকটা চালাই। বাইক মানে এখন তো লোকে ফ্যাশনে বাইক চালায়, আমার বাইক বাবা বুলেট চালাতো আর আমি আগে বসতাম। তো আমাদের একটা হয়ে গেছিল কি মানে বুলেটেই বাইক না, তার আগে আবার স্কুটার ছিল, তো আমার ওটাই বসে গেছিল বাইক ইজ বুলেট, তো বুলেটেই চালিয়েছি আগের থেকে। নাইস। এখন তো মেয়েও আগে বসে যায়, এখন আগে না, এখন পিছনে বসে। তো তখন আমি হাওড়াতে প্র্যাকটিস করতে যেতাম, 1-2 দিন গাড়ি নিয়ে গেলাম, বাট এত ট্রাফিক হয় ফিরে আসা মুশকিল। তখন তো জয়া তো হয়ে গেছে আমার মেয়ে। আচ্ছা, তুমি তাহলে ব্ল্যাক বেল্ট? ইয়েস আফটার ম্যারেজ হওয়ার পরে আমার মেয়ে হওয়ার ফার্স্ট ডানটা 2000 না, ফার্স্ট ডানটা মেয়ে হওয়ার আগে হয়েছিল, সেকেন্ড ডানটা মেয়ে হওয়ার পরে হয়েছিল। ইয়েস। তারপরে আমি ব্ল্যাক বেল্টটার এক্সাম দিলাম, দিয়ে তারপরে হয়ে গেল। তারপরে তো ঢুকেই গেলাম আর বললাম ওকে আই উইল কন্টিনিউ। আর তারপরে প্র্যাকটিস করতাম। তোমার কি মনে হয় যে প্রেগন্যান্সিতে কি তোমাকে কোনো মানে অসুবিধা হয়েছিল তোমার? যে অসুবিধা হয়েছিল বিকজ আমি অনেক মানে ওয়েট অনেক বেড়ে গেছিল। হ্যাঁ, ওয়েট আমার 57 থেকে আমি 83 হয়ে গেছিলাম। তারপরে ডক্টর বললো যে ইউ আর ওভার ইটিং, লাইক এত খেয়ে, আমি ভাবছি এটাই তো টাইম মানে খাওয়ার, তো অনেক খেয়ে এত খেয়ে আই ওয়াজ লাইক ওভার ইটিং, বডি নট ইউজড টু। হ্যাঁ, নো বডি ইজ নট ইউজড টু। তারপরে খেয়ে তারপরে জয়া হলো, হয়ে তারপরে হ্যাঁ তখন একটু মুশকিল ছিল ওয়েটটা লুজ করার, কারণ না বাচ্চাকে নিয়েও তো তোমার হ্যান্ডেল করতে, মানে ইওর হাজবেন্ড ইজ ভেরি সাপোর্টিভ। ইয়েস বাচ্চাটা আমরা অনেক দেরি করে করেছে। তারপর আমাকে হাজবেন্ড বললো বিয়ে করেছি বাট উই ডিডন্ট প্ল্যান ফর কিডস, সো নো কিডস, বিকজ কিডস ইজ লাইক বিগ রেসপন্সিবিলিটি। তারপরে হ্যাঁ, তারপরে আফটার 10 ইয়ার্স তো আমাদের হয়ে গেল, তো সো উই সেড দ্যাট ওকে, বাট উই ডিডন্ট প্ল্যান ফর কিডস। ওকে। তারপরে জয়া তো হ্যাঁ 2019 এক্স্যাক্টলি আফটার 10 বছর পরে জয়া হয়েছে। তারপরে তোমার তারপরে হ্যাঁ নাও মাই হাজবেন্ড ইজ লাইক হি ইজ লাইক দিস ইজ মাই ডটার এরকম। হু টোল্ড ইউ? ওকে। তো তারপরে ফেরাটা মানে খুব নিজের উপর নিজেকে ভীষণ মানে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থেকে
আর তারপরে তুমি মা হয়ে গেছো, মানে দুটো রেসপন্সিবিলিটি, তার সাথে নিশ্চয়ই কাজও করছো। হ্যাঁ, কাজও করছি। তারপরে বাট নো, বাড়ি থেকে তখন কাজ করতাম ওয়ার্ক ফ্রম হোম। তারপরে আরও হয় না, কারণ আমাদের আই নেভার হ্যাড এনি আয়া, মানে মেয়ের মানে আলাদা মাকে দেখে বলি কি ও মাটা সবার মানে বাচ্চার সঙ্গে মাটা ঝুলে যাচ্ছে, হেলিকপ্টার মম হেলিকপ্টার। আমি নিজেই হেলিকপ্টার মম, বাচ্চা সুইমিং করবে বসে থাকবো, আমার মানে একটা হয় কিছু হয়ে গেল নাকি, আই এম অলওয়েজ দেয়ার। বার্থডেতে গেছে আই এম অলওয়েজ দেয়ার, টেনিসে গেছে আই এম লুকিং এট হার, কি করছে কি না করছে। সো আই এম লাইক, আমার চোখটা হতে হবে। এখনো যখন কখনো মাই হাজব্যান্ড অ্যান্ড মাই ডটার স্লিপ, আমি যদি আলাদা ঘরে শুই, বিকজ আই হ্যাভ আ ডগ 16 ইয়ার, তো ও রাতে অনেক খাসি হয়, তো ওই জন্য অসুবিধা হয়, ওকে দরজা খুলে দিতে হয় রাত্রে, আবার বাথরুম করে দিতে হয়, তো ওই জন্য আই স্লিপ ইন আ সেপারেট রুম সামটাইম। তো রাত্রে একবার দুবার গিয়ে দেখি কি জানি পড়ে গেছে নাকি বেড থেকে। তো ওইগুলো তো, ইউ আর অলসো আ মাদার, আই এম শিওর। না, আই থিংক এটা বোধহয় হয় যেহেতু তুমি তোমার মাকে পাওনি, এটা হতে কোয়াইট পসিবল, ইয়েস। এটা সেই সাইকোলজি থেকে, সাইকোলজি, ইয়েস। তুমি যেগুলো মিস করতে তোমার মেয়ে যাতে মিস না করে। ওইটা আমার দিদিরও এরকমই আছে, ছেলেকে ছাড়বে না, ছেলে ইজ 24 ইয়ার্স, বাট অল দ্য টাইম শি ইজ লাইক দিস ইজ নট রাইট। ভীষণ রেগে যাবে এবার ছেলে। ছেলে তো বলে, মা তুমি আমাকে আগে বললে 16 ইয়ার্স, তারপরে 18 ইয়ার্স, তুমি বলে আমার বিয়ে হয়ে গেলো, তুমি আমার সঙ্গেই থাকবে, ইট ইজ লাইক দ্যাট। এই মা চিচি। তো তারপরে এই প্র্যাকটিসটা করতে তোমাকে প্রচুর নিশ্চয়ই হয়েছিল, হ্যাঁ, ভেতর থেকে কারণ একটা পিছিয়ে যাওয়া। বাট আমার মেইন মাই হাজবেন্ড ওয়াজ টু লাইক লাইক অনেক করতো, অনেক পোক করতো, হোয়াট ইজ দিস ইটস লাইক, হ্যাঁ সবাই বলে সকালবেলা ওঠো, যাও, রেডি হও। না, সকালবেলা না, বাট হি ইউজড টু সে দ্যাট এট লিস্ট কিপ ইন টাচ, লাইক ইউ আর দেয়ার, লাইক when your daughter will grow, at least যেটা থাকে, আগে তো অনেকে করতো না। সো তারপর আমারও একটু ছিল জুডো, মানে জিম টিম তো যেতাম, বাট ওইরকম একটা মোটিভেশন ছিল না মানে। তারপরে কেটেলবেলটাও আমি দেখতাম কি, কেটেলবেলে খালি সুইং করতাম, দেখতাম অনেকে কেটেলবেল করতো, আমি ভাবলাম কি একই সেম বোরিং গেম, এন্ডিউরেন্স গেম সেম করে যাচ্ছে। সো আই ইউজ টু ফাইন্ড দ্যাট ভালো লাগা। তারপরে একটা কলকাতাতে একটা কম্পিটিশন একটা হয়েছিল ন্যাশনাল, তখন আমি আমার কোচ অরুণ কুমার, তো উনাকে আমি দেখেছি, উনার ফর্মটা একটু আলাদা, মানে কি বলবো, when you watch him then you will see, এমনি তো আমরা এক্সারসাইজ করার মতন লাগে, when he does it it looks like as if ওনার ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ ইজ সেম, এরকম লাগে কি কপি পেস্ট করেছি, all his reps are same। আমারও এখনো ঠিক হয়নি, my reps are also different, লাইক বোঝা যায় এই করে যখন মানে টায়ার্ড হয়ে যায় এখানে এই করে, বাট হিজ reps are always like এরকম লাগে কি as if a bird is dancing, মানে এরকম। তখনই আমি করলাম কি ওকে আই লার্ন কেটেলবেল, মানে শিখবো। ওকে, হ্যাঁ, তখনই আমি শুরু করেছিলাম যে কেটেলবেল আমি শিখবো। কিন্তু কতদিন শিখেছিলে? এখন আমি 2023 ডিসেম্বর থেকে আমি শুরু করেছিলাম। কম্পিটিশনটা 24 এ হয়েছে? 25 25 2 ইয়ার্স, হ্যাঁ 2 বছর আমি কন্টিনিউয়াসলি 2 বছর করেছি। তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইয়েস। এটা কে পাঠালো তোমাকে? পাঠানোরও এটারও একটা গল্প ছিল, এটাও আমি সিরিয়াসলি নিতাম না, আমি বলতাম ঠিক আছে করি। আমার হাজব্যান্ড ইউজ অলসো সে দ্যাট সেম স্টুপিড গেম ইউ আর ডুইং, লাইক কেটেলবেল সেম রেপস, ইটস বোরিং বিকজ জিমে গেলে ডিফারেন্ট ওয়ার্কআউট করি, তো আমার কেটেলবেলটা আমি তোমাকে কোনোদিন ডিফারেন্ট ওয়ার্কআউট করতে দেখিনি, আমি সবসময় সুইং করতে দেখেছি। কেটেলবেল, হ্যাঁ, সুইং, ক্লিন, জার্ক আলাদা আছে। তো কেটেলবেলটার যখন করেছিলাম শুরু করি, কেটেলবেলের আলাদা আছে, এই 10 মিনিটসের ফর্ম আছে, 30 মিনিটস আছে, 60 মিনিটস। তো আমি এই যেটা রেকর্ড করেছি ওটা আন্ডার 60 মিনিটস ম্যারাথন। তো 60 মিনিটসে আই ডিড 751 reps অফ জার্ক। মাই গড, ইয়েস, হাত খুলে যায়নি? কারণ কেটেলবেলের আছে অনেকে, এখন শিবানী আগরওয়াল বলেও একজন আছে, শি ইজ অলসো মাই মোটিভেশন। তো শি হ্যাজ বিন ডুইং ইট ফ্রম 10 ইয়ার্স। তো আলাদা আছে। তো আই হ্যাভ ডান ইন 1 আওয়ার দ্যাট ম্যারাথনটা। তো ওটা আগে যখন প্র্যাকটিস শুরু করতাম 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হলে যখনই আমার কোচ বলে কাল 3 মিনিট করনা হ্যাঁ, আমি আগের দিন থেকে মানে 3 মিনিট বিকজ ইউ ক্যানট কিপ দ্য কেটেলবেল ডাউন এক্স্যাক্টলি, শোল্ডারে তো মানে প্রচুর চাপ, ফুল। তো তারপরে 3 মিনিট করে 4 মিনিট, হ্যাঁ, এন্ডিউরেন্স এন্ড স্ট্রেংথ ট্রেনিং দুটোই হয়ে যায়, লাইক নট অনলি কটা বলে 751 মুভস। কি স্টেপস আছে কেটেলবেলের? আছে, এটা তো যেটা আমরা করি সুইং করি, যেটা হিপ থ্রাস্ট করি সুইং, হ্যাঁ, ক্লিন আছে, ক্লিনটা হচ্ছে তুলে নিয়ে হ্যাঁ, ক্লিন আছে। তারপরে জার্ক আছে, তারপরে পুশ প্রেস, তারপরে স্ট্রিক প্রেস যেটা আমরা দুটো নিয়ে একবারে দুটো বা একটা যেটা আমরা মিলিটারি প্রেস বলি, যেটা বারবেল দিয়ে আমরা করি, ওটা স্ট্রিক প্রেস। তারপরে স্ন্যাচ একটা আছে, স্ন্যাচ
তো আমি জার্ক করেছিলাম জার্ক, আর আমি জার্কটা সিঙ্গেল বেল দিয়ে করি, আর আমার ডাবল বেলে আমি ক্লিন অ্যান্ড জার্ক করি, ওকে ক্লিন অ্যান্ড জার্ক, যেটা ন্যাশনালি আমি করতাম, শুরু করেছি। ওকে ওয়াও, তো এটা ইন্ডিয়াতেই হয়েছিল মানে এটাকে না না, এটা হাঙ্গেরি, বুদাপেস্টে হয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়াতে এমনি হয়, এরকম না হয়। তুমি পরবর্তীকালে নিশ্চয়ই দেখি এখন, let's see. হোয়াটস ইওর নেক্সট মানে ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যান এখন তো এমএস করেছি, বাট ওখানেও একটা র্যাঙ্কিং আছে, একটা ন্যাশনাল র্যাঙ্ক, একটা সিএমএস র্যাঙ্ক। আচ্ছা এমএস যেটা আমি এমএস করেছি, আমার অ্যাকচুয়ালি সিএমএস করা অনেক আছে, এখানে অনেকে সিএমএস করেছে। তো এমএসটা আমি দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু ডু এমএস ইন ম্যারাথন। তার উপরে আছে এমএসডব্লিউসি, ওটা হলো মাস্টার অফ স্পোর্টস অফ ওয়ার্ল্ড ক্লাস। তো নেক্সটটা এমএসডব্লিউসি করাই প্ল্যানিংটা আছে, বাট জানি না, লেটস সি। না না নিশ্চয়ই হবে, মানে তোমার ইচ্ছে না করে করেই যে তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পেরেছো, এবং এমন একটা গেম যেটা আমরা প্রায় কেউই শুনিনি এবং দেখিনি। আমি সত্যি কথা তোমাকে প্রথম দেখেছি আমি। বাট এখন কিন্তু করে অনেকেই, মানে জিমে লট অফ আমি দেখি সবাই স্যাটারডে সানডে যেটা আমাদের জিমে ব্যাচ শুরু করে, ওরা করে কেটলবেল। ইয়েস ইয়েস। ওকে আবার কেটলবেলেরও ওয়েট আছে, 8, 12, 16, 20, 24, 28, 32 এরকম হয়ে 40 কেজি আছে অনেক। তুমি কোনটাতে করেছো? আমি প্রথম এমনি শুরু করলে ডাবল 8 দিয়ে শুরু করা যাবে, আর সিঙ্গেল 8 দিয়ে। আমি প্রথমে শুরু করেছি ডাবল 12 দিয়ে। ও মাই গড, ডাবল 12 দিয়ে, ইয়েস। দিস 12 দুটো 12, ইয়েস, ফর 10 মিনিটস। কেজিস, দুটো 24 কেজিস। 20, হ্যাঁ 12 24 কেজি। বিকজ আমার যখন কোচে আমাকে ট্রেন করা শুরু করলো, তখন আমি জানতাম না, তো আমি ভাবলাম ডাবল 12 ইজ লাইক সবাই করে, বিকজ ওয়েন উই স্টার্ট উই ডোন্ট নো। তারপরে যখন দেখি পিপল স্টার্টেড 1.8 বা 112 দিয়ে অনেক টাইম যায়, তারপরে ডাবল আসার অনেক টাইম লাগে, তারপরে আবার 116 হয়ে যায়। বিকজ দুটো বেল থাকলে ইউ ক্যানট চেঞ্জ, একটা বেল থাকলে ইউ আর ডুইং ইট, চেঞ্জ করতে পারি, ইউ ক্যান শিফট। তো একটা হাত রেস্ট হয়ে গেল, তারপরে এই হাত দিয়ে যদি কিছু হয়ে যায় এটা দিয়ে শিফট করা যায়। ডাবল বেল হলে কোনোটাই ইজি নয়, আমি বলবো না যে সিঙ্গেল বেল, আমি তখন সিঙ্গেল বেলে করেছি, নাথিং ইজ ইজি। বাট হ্যাঁ, আই স্টার্টেড উইথ ডাবল 12, অ্যান্ড তারপরে উইদিন 1 ইয়ার ডাবল 12 থেকে আমাকে ডাবল 16-এ করে দিয়েছিল, ডাবল 16। অ্যান্ড তারপরে সিঙ্গেল 20-তে আমি একটা সিএমএস করেছি লাস্ট ইয়ার, ওটা একটা ন্যাশনাল র্যাঙ্ক থেকে উপর, ক্যান্ডিডেট অফ মাস্টার অফ স্পোর্টস। আমার এইভাবে যেরকম আমার জুডোতে আমি লাকি ছিলাম, আমার কেটলবেল ট্রেনিংয়ের কোচ ইজ অলসো লাইক অলওয়েজ লাইক ডান্ডা লেকে পিছে, মানে উনি বলে, যখন আমি তো ক্লাসটা অনলাইন করি, হ্যাঁ, তো ওনাকে অ্যাপ্রোচ করার টাইমে উনি আমাকে বললো কি ওয়াহা পে বহুত সারা হ্যাঁ, মানে অনেক ভালো ভালো ট্রেনার আছে কলকাতায়, ইটস বেটার কি তুমি ওনার থেকে শিখে নাও, বিকজ তুমি ফেস টু ফেস হবে কেটলবেল, যেহেতু নতুন মুভসগুলো শিখেছো নতুন। বাট আমার একটা ছিল, আবার না বলে দিলে একটা হয়ে যায় না, বললাম না শিখনা তো আপসেই হ্যাঁ। তো বললো অনলাইন কী করে, আমি বললাম ঠিক আছে শুরু তো করি অনলাইন। তারপরে যখন অনলাইন শুরু করলাম এরকম হয়ে গেছিলাম কি আর হবে না, কিন্তু শুরু তো করেই নিয়েছি। আর তারপরে ওই জন্য বললাম না, মানে যদি করি আমি অরুণ কুমার থেকেই ট্রেনিংটা নেব। তারপর আমার বড়ও সামহাউ হি অলসো লাইক অরুণস, লাইক উনিও এত ইন্টারেস্ট নেন, বাট ঠিক আছে তুমি শুরু করো। তারপরে কেটলবেলটা আমার বাড়িতে এখন তো আমার কেটলবেল সবই আছে, তখন তো ছিল না কেটলবেল। তারপরে আই ইউজ টু গো টু অল দ্য জিমস, কি কোথায় কেটলবেল আছে। কেটলবেল থাকলে হবে না, আবার ওরা ট্রেনিংয়ের পারমিশন দিতে হবে কি আমি একটা অনলাইন, ওখানে তো তুমি ক্যামেরা নিয়ে ক্লাস করছি। তারপর ফাইনালি এখানে রাইভেল ফিটনেসে আমাদেরকে বললো কি ঠিক আছে আপনি করতে পারেন, আমি বললাম এটা আমার প্রফেশনালি আমি নিয়েছি। তারপরে বলে ওকে ঠিক আছে। এখান থেকে ওখানে কেটলবেলও ছিল 8 কেজি, 8 কেজির ছিল, 8 কেজি একটা আছে, 16 কেজি আছে, 12 কেজি আছে। তাই বললাম ঠিক আছে, তিনটেই আছে, হ্যাঁ 3টে, বাকি তো বেলগুলো আমারই, জানি আমি নিয়ে যাই আবার রেখে আসি, আবার নিয়ে যাই। তা থাকলে কি হয়, ইউজ করলে ভালো হয়ে যায়। 20 কে যদি আমি একটা সিএমএস লাস্ট ইয়ার করেছিলাম সিএমএস এর আরেকবার এটা বলে যে পুরো ক্যান্ডিডেট অফ মাস্টার অফ স্পোর্টস। ওকে, ক্যান্ডিডেট ন্যাশনাল র্যাঙ্কে সিএমএস ইজ অলসো ভেরি গুড র্যাঙ্ক, লাইক অনেকে সিএমএস করে অ্যান্ড তারপর সার্টিফিকেশনটা নিয়ে নেয়। বাট আমার স্যারের ছিল কি 20 কেজি দিয়ে আমি করেছিলাম, 20 কেজি দিয়ে 30 মিনিটস করেছিলাম, 353 reps, সরি আই ডিড 301 reps। আমার কোচে ছিল এটাতে এমএস করার জন্য, डायरेक्टली एमएस। तो আমি এমএস করতে পারি না, তো হি সেড ঠিক है करेंगे तो हम लोग एमएस करेंगे। তো ওই সার্টিফিকেশনটা আমাকে উনি বললো কি এটা থাক, মানে নিতে হবে না, বিকজ আমরা কিছু একটা $17-18 দিয়ে ওই সার্টিফিকেটটা মানে আনতে হয়। তারপরে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তারপরে এলো, তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে হি সেড ওকে আমরা করবো 1 আওয়ার 30 মিনিটস খেলে নিয়েছিলাম। 1 আওয়ার মানে 30 মিনিটস আর 1 ঘন্টার মানে জমিন আসমান, মানে দিন রাতের 20 মিনিট হয়ে গেল, মানে আবার 40 মিনিটস বাকি আছে, 30 মিনিটস হয়ে গেল। তারপরে লাগে ও গড আর 30 মিনিটস, মানে ইট ওয়াজ লাইক হেল। তারপর
অলরেডি তো বলে দিয়েছিলাম মানে কি এটা করব, মানে কি যত তুমি রিপিট করবে তুমি সেই আর ঠিকঠাক যত রেপিটেশন, ইয়েস ইয়েস, নো রেপও দেয়, যদি র্যাপটা ঠিক না হয় এটা আবার নো র্যাপ দেবে, রেপ দেবে। ইয়েস এটা নোরে পেয়েছো তুমি? আগে অনেক পেতাম, ইন্ডিয়াতে বেশি পেতাম, ইন্ডিয়ার কোচগুলো মানে রেফারিগুলো বেশি দেয়, বাইরে আমি নো রেপ এবার পাইনি, এবার আমার Okay. পুরো ঠিক আছে। হাঙ্গেরিতে তুমি হাঙ্গেরিতে আমি নো রেপ পাইনি, ওকে। বাট হ্যাঁ ওখানে মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স, বিকজ ওখানে অনেক মানে বিদেশি এজেড মহিলাগুলো, হ্যাঁ girls are lifting 28 kg, 32 kg, like you know, what are lean, their ages or এজ আছে, ডিফারেন্ট ages আছে, বয়স, আমি তো এখন ভেটারান না, 40 প্লাস ওকে। ভেটারান ক্যাটাগরিটা আমি খেলি, তো আর ভেটারান খেলি। বয়স কত বছর অবধি এটা খেলে মোটামুটি দেখেছো তোমার? আছে আমাদের ইন্ডিয়ার একজন আছে আমি জানি, সুদেশ সাংওয়ান বলে, she 69 years, উনি এবার হ্যাঁ 69, উনি শুরু করেছিল মেবি 2 years ব্যাক, তো উনি এখন গোল্ড মেডেল পেয়ে এসেছে 69 এ, উনি 8 কেজি দিয়ে করে, অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার এজ, শুরু করার মানে ইউ হ্যাভ টু স্টার্ট, একবার শুরু করলে, বিকজ আমি একটা জিনিসের বডি ইজ সাচ এ মেশিন, বডিটাকে আমাদেরকে ঠিক করতে হবে, যেরকম একটা গাড়িটা খারাপ হয়েছে, বাট ইফ ইউ রিপেয়ার দ্য কার, ভালো করে জিনিসপত্র, কার উইল अगेन স্টার্ট রানিং, বডি ইজ লাইক দ্যাট। অনেকে ডক্টর বলে দেয় নাকি না এটা করতে হবে না, তো একটু তো নিজেকে পুশ করতে হবে আমাদেরকে, পুশ না করলে হবে না। আর আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আগে আমার হাতে একটা ইনজুরি হয়ে গেছিল, বাবা। তো ইনজুরি হওয়ার পরে 25 ডেজ প্র্যাকটিস তো ছিল না, তারপরে এবার ভিসা অ্যাপ্লাই করার সামহাও মাই ভিসা অলসো গট ক্যান্সেল। কেন? জানি না, সেঙ্গেন ভিসা, মানে আমাদের পুরো টিমটারই আমরা 19 জন লোক মানে ইন্ডিয়া টিম থেকে গেছিলাম, তো সামহাও সবারই মানে মার কারোর ভিসা অ্যাপ্রুভড হয়ে গেছে, মেয়ের হয়নি এরকম, তো ভিসার ক্যান্সেল মানে ভিসা অ্যাপ্রুভাল হলো না হওয়ার পরে সব বুকিং হয়ে গেছিলো, ইনজুরি, তারপরে একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, তারপর আমার সবাই মানে একটু মোটিভেট করে, না এতদিন প্র্যাকটিস করে, আর বলে না নেক্সট ইয়ার হয় না আর, না। বিকজ যেটা আমাদের এতদিন প্র্যাকটিস করার, তারপর সামহাও ইনজুরি পরে হয়ে গেল, ডাইরেক্ট আমি ওখানে ওয়ার্ম আপ করে ডাইরেক্ট মানে এই কম্পিটিশনে করেছিলাম আর। ভেরি নাইস, ভেরি নাইস। তুমি যখন হাঁপিয়ে যাও তুমি কি বলে নিজেকে মোটিভেট করো, নাকি তোমার শেখানো তোমার কোচ? হাঁপিয়ে গেলে হয়, হ্যাঁ কোচের তো আছে, বাট এখন তো একটা হয়ে গেছে, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওকে, মানে ডিপ ব্রেথ নিয়ে, হ্যাঁ দিস ইজ আফটার 10 minutes এ মাইন্ড গেম, ফুল মাইন্ড গেম। আমাদের গভর্নমেন্টের কতটা সাপোর্ট তুমি পাও এই খেলাটাতে, তোমরা যখন খেলতে যাও? খেলতে এখন অবধি তো কিছু পাইনি, বিকজ ইট ইজ নিজের লাইক, পকেট থেকেই খরচা করতে? ইয়েস এখন তো, কিন্তু তুমি তো চ্যাম্পিয়নশিপ জিতে ইন্ডিয়ার হয়ে প্রেজেন্ট করেছো, কিন্তু ইন্ডিয়া থেকে তোমাকে সাপোর্ট সেরকম? এখন অবধি তো না, নট ইয়েট। মানে আমরা নিজেরা ট্যাক্স ভরি যাতে এই খেলা এবং খেলোয়াড়রা সাপোর্ট পায়, যে কারণে আমরা দিই, হেলথ, রোড, এডুকেশন, স্পোর্টস, এগুলোর জন্যই তো আমরা ট্যাক্স ভরি এত মোটা অ্যামাউন্ট। কিন্তু ক্রিকেটের বাইরে, ফুটবলের বাইরে, ফুটবল তাও এখন একটু জায়গা পাচ্ছে, কোনো খেলাতেই তারা টাকা, অনেক ভালো ভালো প্লেয়ার আছে এখানে, অনেক ভালো ভালো টিম আছে ইন্ডিয়াতে, অনেক ভালো। স্পন্সরও পাও না তোমরা? নট ইয়েট, না এখন অবধি তো নেই, নট ইয়েট, মেবি ফিউচারে দেখি যদি কিছু আসাম গভর্নমেন্টে দেয়। হ্যাঁ, মানে খারাপ লাগে কিন্তু, অ্যাবসলিউটলি খারাপ তো লাগে, হ্যাঁ, যে এই সাপোর্টগুলো নিজের একটা মানে ডেডিকেশন আছে, মানে ওই জন্যই যাওয়া হয়, আর আদারওয়াইজ তো সাপোর্ট তো এরকম নেই, মানে তোমার কাছে সেই ফিনান্সিয়াল সাপোর্টটা আছে যে তুমি যেতে পারছো। এক্স্যাক্টলি, ইয়েস, মানে যে মেয়ে যে ভালো খেলে এন্ড নো ফাইন্যান্সিয়াল, ইয়েস দে ক্যান গো, যেতে পারে না। মানে কত স্বপ্ন নষ্ট হয়ে যায় এই কারণে যে তাদের কাছে ফিনান্সিয়াল সাপোর্ট নেই এবং সরকারেরও সাপোর্ট নেই, কিন্তু আমাদের থেকে ট্যাক্স না নিলে তারা আমাদের কাছে লোকেরা চলে আসবে যে তুমি কেন ট্যাক্স দিচ্ছ না, কিন্তু আমরা তাদেরকে প্রশ্ন করতে পারি না যে আমাদের টাকাগুলো কেন খাটের তলা থেকে আর তোষক থেকে পাওয়া যাচ্ছে। সরি টু সে, বাট খুব রাগ হয় মাঝে মাঝে। একদম। যখন তুমি বাইরে থাকো তোমার মেয়ে কি তোমার সঙ্গে গেছিল? না মেয়ের আমার বর আবার স্কুলের খুব স্ট্রিক্টলি নট মিসিং স্কুল, তো বর দেখে ওটা, দ্যাট ওয়ে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অনেস্টলি, টাচ উড। সো ইওর ইন-লজ আর অলসো ভেরি সাপোর্টিভ? হ্যাঁ, আমার মাদার ইন ল মানে উনি 2021 তে এক্সপায়ার হয়েছে, ফাদার ইন ল তো ওনার মানে উনি পেশেন্ট ব্রেনের, তো হাজবেন্ডে দেখে, আর আমার আই হ্যাভ ওয়ান মানে আমার যেটা কেয়ারটেকার রাশমি, দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি, মেয়েকে ছেড়ে গেলে আমার টেনশন নেই, বর আর উনি দুজনেই করে, তো দ্যাট ওয়ে আই এম লাকি। সো মানে আমি এই পডকাস্টে একটা জিনিস বলেছিলাম যে আমাদেরও তো স্বপ্ন থাকে আমাদের মেয়েদের মতো, তার জন্য যেটা দরকার যে সোসাইটির সাপোর্ট খুব জরুরি। আর সব থেকে বড়
হচ্ছে পার্টনার ইয়েস পার্টনার তোমার বেশ সাপোর্ট সাপোর্ট ইয়েস। আমার মাদার ইন ল অ্যাকচুয়ালি আমাকে খুব সাপোর্ট করতো, মানে উনি মানে জিম না গেলে আমাকে বলতো কি তুই যাবি না জিম, যা, মানে এরকম। বা আগে যদি আমি ব্ল্যাক বেল্টও যখন ক্যাম্প হতো সকালে 4টে আমাদেরকে বেরোতে 5 o'clock মানে ন্যাশনাল ক্যাম্প, তো উনি আমাকে রাত্রে 12টা-1টা হয়ে যেত আস্তে আস্তে খেয়ে দিয়ে সবার, তো শি ওয়াজ সাপোর্টিভ। উনি মানে এরকম নয় মাই মাদার ইন ল, এমনি তো সবারই বলে কি মাদার ইন ল, বাট শি ওয়াজ ভেরি ভেরি সাপোর্টিভ। মানে উনি আবার আলাদা ছিল। উনি কোথায় যদি শাড়ি পরে যায় আমাকে বলবো শাড়ি পরে কোথায় যাচ্ছি, বা এরকম যে লং লং ড্রেসগুলো উনি বলে প্রেগনেন্ট লেডির জামা কাপড় পরে কোথায় যাচ্ছি, শি ইজ লাইক দ্যাট। তো উনি আর হাজব্যান্ডও দ্যাট ওয়ে, ওটা হিসাবে আমার ফ্যামিলি থেকে খুব সাপোর্টিভ। আর আমার সিস্টার্সরাও খুব সাপোর্টিভ। ওনারা আগেই মানে স্ট্যাটাস দেওয়ার জন্যে গোল্ড মেডেল, মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে, ফেসবুকে স্ট্যাটাস দেবে, না বললাম তোমাদের মানে প্রেশারের জন্যই মানে আমাকে মেডেলটা আনতে হবে, এরকম হয়ে যায়। না এই সাপোর্টটা পেলেই বোধহয় আমরা সবাই, True. সেটা ছেলে হোক বা মেয়ে হোক, ইয়েস ইয়েস, এখনকার হ্যাঁ সাপোর্ট পাওয়া একটু হ্যাঁ মানে এই জিনিসটা তুমি পেয়েছো বলেই আজকে এগোতে পেরেছো। এবং আমার মনে হয় যে কোনো খেলাই হোক বা যে কোনো প্রফেশনই হোক, পাশে থাকাটা খুব জরুরি। জরুরি, ইয়েস। একজন মোটিভেট না করলে ইয়েস এটা হয় কিন্তু। ভেরি নাইস। এবার আমাকে বলে যে রুলস এন্ড রুটিনে কি থাকতে হয় তোমাকে যখন তুমি গেমে যাবে? নিশ্চয়ই একটা রুটিন থাকে। রুটিন তো এখন আমাদের মানে কি বলে সেমই রুটিন হয়ে গেছে এখন, মানে আমার এরকম মর্নিং পারসন হওয়া কি খুব জরুরি? না না এরকম কিছু না। মর্নিং পারসন হওয়ার একদমই মানে সকালে সবাই বলে কি এরকম না। আর কেটল বেল আর এমনি স্ট্রেংথ ট্রেনিং ছাড়া তো আমি রানিং ফান এরকম কিছু করি না। আচ্ছা, লাইক হ্যাঁ কেটল বেল দিয়েই সবই করতে পারি। মানে লোকে বলে খালি নট অনলি ক্লিন এন্ড জার্ক, কেটল বেল দুটো থাকলে আমরা এভরিথিং উই ক্যান ডু চেস্ট ওয়ার্কআউট, উই ক্যান ডু ব্যাক ওয়ার্কআউট বাড়িতে থাকলেই। মানে আর আমার মনে হয় কোভিডের পরে থেকে কেটল বেলটা আরো বেশি, মানে কলকাতায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে, দেয়ার আর লট অফ গুড প্লেয়ার্স ওকে। কলকাতায় ভালো। তো বাড়িতেই সবাই করে, ইউ ডোন্ট নিড টু গো টু জিম। যদি বাড়িতে কেটল বেল থাকে এভরিথিং ইউ ক্যান ডু। স্কোয়াট করতে পারি আমরা, হ্যাঁ, গবলেট স্কোয়াট সবই করতে পারি। তো তো এরকম রেগুলার এক্সারসাইজ করাটা খুব জরুরি বলো, একটা মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ। করলে তো খুবই ভালো, মানে বাট ওই মানে এক্সারসাইজটা আমাদেরকে নিতে হবে। লাইক যেরকম আমরা রোজ চা খাই, ব্রাশ করি, স্নান করি, তো ইটস এ পার্ট অফ ডিসিপ্লিন। আমাকে মানে ইফ ইউ ক্যান টেক ইট লাইক দ্যাট ডিসিপ্লিন হিসাবে। বাট আমিও ডেইলি করি না, 4-5 দিন করার চেষ্টা করি, কি 4 to 5 days যায় আর কি করি। আর রুটিনে কি রকম থাকো তোমার? রুটিনে হ্যাঁ কেটল বেলে আমাকে একটা ডিসিপ্লিন এনে দিয়েছে, বিকজ হয় নাম্বারস, মানে এটা নাম্বারে, বিকজ আজকে 50 করেছি কালকে 60 করতে হবে, বিকজ ইউ হ্যাভ দ্য নাম্বার না, যে আজকে এখন 750 করে নিয়েছি তো আগে নেক্সট ইজ লাইক মোর দিস, বিকজ 1000 তো হবে না। বাট এবারও আমাকে কোচ বলেছিল 800 করনা হোগা, 800 তো এবার হলো না। বাট এই তো গ্রিডি তো হয়, মানে এই আর এমএস এর টাইটেলটা পাওয়ার পরে একটা মানে গ্রিডিনেসটা একটু বেড়ে গেছে, মানে না এটা না থাকলে তো কোনো লাভ নেই, মানে তো এটাই তো আসল জায়গা গ্রিডি হওয়া। গ্রিডি হ্যাঁ। মানে সকালে উঠি আমি 6:30, তারপরে মেয়েকে রেডি করে মেয়েকে স্কুল ড্রপ করি, আমি আমার বর দুজনেই ড্রপ করি। তারপরে এসে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট তো খেয়ে আমি তো ভালো করে সকালে ব্রেকফাস্ট খাই। আর এরকম বলবো না আমি আন্ডা পরাঠা বা ডিম তো রোজই খাই সকালে, ব্রেড হেভি ব্রেকফাস্ট করি আর কি। ব্রেকফাস্ট করে তারপরে 9-9:30 আমি জিমে যাই, তারপর 11টায় আমি বেরিয়ে যাই মেয়েকে তুলতে। তারপর মেয়েকে আবার এসে মেয়ের সঙ্গে মানে এই করার, তারপরে বিকালে ক্লাস থাকে। আমিও এখন তো প্রফেশনালি আমি জুডো করাই, বাচ্চাদেরকে শেখাই। ও ওয়াও, কোথায় করাচ্ছ? আমার বাড়িতেই, মানে আমার জায়গা আছে বাড়িতেই, তো আই হ্যাভ ওপেন ইন 3rd floor। ওকে, তো বাচ্চাগুলো মানে যোধপুর পার্কে? যোধপুর পার্ক না, কেয়াতলা, কেয়াতলা সাউদার্ন অ্যাভিনিউ। ইয়েস ইয়েস, না যোধপুর পার্কটা বাড়িতে এখন থাকে না কেউ। ওকে, তো ওখানেই মানে মানে মেইন থিং আমার মেয়েকে কি করে আমি স্পোর্টসে আনবো ওইটাও একটা ছিল। আর হাজবেন্ড তো বললো কি ওকে, অলসো আমার কোচ বলে কি তুমি তো জুডো পে, হোয়াট ইজ ইয়োর কন্ট্রিবিউশন টু টুয়ার্ডস জুডো? ইউ গট ব্ল্যাক মেডেল, ব্ল্যাক বেল্ট, ইউ গট এ মেডেল, বাট হোয়াট ইজ ইয়োর কন্ট্রিবিউশন টুয়ার্ডস জুডো? উনি বলে। তো এটা রাত্রে রাত্রে আমারও মানে হয় যে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন, তখন তো এখন শেখানো শুরু করে দিয়েছে, উইচ ইজ এ ভেরি গুড ফিলিং। সো তুমি ভাবো যে তুমি একজন ভিডিও এডিটর থেকে একজন জুডো টিচার, মানে সেন্সাই, ইয়েস ইয়েস ইয়েস, মানে ওটা ডিফারেন্ট জার্নি, যেটা তুমি কখনো ভেবেছিলে না ছোটবেলায়? না একদমই ভাবিনি। আর আমি টিচিং নেট আই ওয়াজ লাইক অলওয়েজ না টিচিং করবো না, বিকজ অ্যাথলিট ঠিক আছে, বিকজ ইউ নো সামবডি এলস ইজ থিঙ্কিং ফর ইউর, কোচ ইজ দেয়ার, বাট নিজে যে শেখাবো না, বাট নিজে যত আমরা নিজে শেখাই অত ইউ লার্ন মোর। এটা একটা আলাদা, মানে রিসেন্টলি শুরু করেছে শেখানোর, বাট ইট ইজ গুড। ভেরি নাইস, ভেরি নাইস। মানে
ভেরি ইন্সপায়ারিং আর ভেরি ইন্টারেস্টিং যে না, যেটা সব থেকে ভালো লাগলো মা নেই তাও বাবা এইভাবে দায়িত্ব নিয়ে তোমাদেরকে বড় করে, এবং দিদি yes, yes, যেভাবে তোমাদেরকে দায়িত্ব নিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে দিদি এখনো জীবিত আছে। আচ্ছা ওনার ছেলে আছে, গুয়াহাটিতেই থাকে উনি। ওকে, তো যাওয়া হয় আসামে? হ্যাঁ, যাওয়া হয়। বাবা আছে, বাবাকেও দেখতে যাওয়া হয়, ওনার বাড়িতেও যায়, ওনার ছেলেকে তো হয়, ফ্যামিলিটা তো এখানেই আছে, আমার বড় দিদিও আছে ওখানে। তুমি অ্যাজ আ অহমিয়া অ্যাসামিজ আর মানে বাঙালি বিদ্বেষ, এবং সেটা নিয়ে একটা ডিটেনশন ক্যাম্প, একটা ঝামেলা, তুমি কখনো এটা দেখেছো? বা এখন যেরকম পলিটিক্যালি এত হয়ে গেছে, মানে বাড়ি এখন সবাই বলে, আমাদের টাইমে মানে ছিল, বাট এরকম একটা ডিসকাশনটা এত হতো না, মানে যখন মানে এখন যেভাবে হয়, মানে ইভেন মুসলিম হিন্দু বলো বা যে হয়, আমাদের টাইমে এত ডিসকাশন হতো না, মানে আমরাই সবারই বাড়িতে যেতাম। বাট এখন তো আমি বলবো এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল মানে ভোটের জন্যই হয়ে গেছে। মানে এটা পুরোটাই পলিটিক্যাল। yes, I feel that, মানে এছাড়া আর কিছুই নেই। মানে আগে তো নিশ্চয়ই তোমরা যখন ছিলে নিশ্চয়ই সবার বন্ধুত্ব ছিল। yes, তখন তো এরকম ছিলই না কি আমরা মানে যেরকম আমাদের মুসলিম ফ্রেন্ড গুলো ছিল ওদের বাড়িতে আমরা যাবো, ঈদ হলে মানে দ্যাট ইজ লাইক মাস্ট, উই উইল গো টু দেয়ার। আমাদের বাড়িতে ক্রিসমাস হতো মানে আমরা ছোটবেলা, তো আমাদের বাড়িতে এসো, দ্যার ইজ নো লাইক এরকম কিছু ছিল না কি যাবো না। বাট এখন তো এরকম হয়ে গেলে মানে এর বন্ধুকে, লাইক আমার জয়ার ফ্রেন্ড ইজ নুরা, তো এখন ওকে জয়ার ফ্রেন্ড নুরা মানে আর কেউ নেই, ইট ইজ লাইক এখন এভরিওয়ান ইজ লাইক মানে একটু বেশি, এটা নিয়ে বেশি করে হেট্রেডটা বেশি হয়ে গেছে। আই ফিল দ্যাট মানে আগে এত ছিল না, মানে এখন মানে পুরোটাই বেশি। সেটা তুমি ফিলও করতে পারছো? yes, মানে আমরা তো করতে পারছি, কিন্তু আসামে যেহেতু একটা বিশাল বড় এই নিয়ে সমস্যা চলছে পলিটিক্যাল, সেটা তো তুমি ফিল করতে পারছো। আর এই যে রিসেন্টলি জুবিন গার্গ মারা যাওয়ার পর যে মানে অ্যাকচুয়ালি আসাম সবকিছুই জুবিন গার্গ সবকিছু দেখে আসামটা চিনেছি বা জানতে পেরেছি। গান, স্পোর্টস, এই দুটোই তো আমাদের সাথে। জুবিন তো আমি এমনি মানে জুবিনকে পার্সোনালিও আমি মানে জানতাম জুবিনকে। আচ্ছা, তো শো টো করলেও আমরা দেখতে যেতাম আগে থেকে, আরো কলেজ থেকে আমরা ছোটবেলা থেকে জুবিনের গান দিয়েই বড় হয়েছে। এখন মানে whether we are sad or যাই, জুবিনকেই মানে ইভেন আমার মেয়েও আমাকে বলে সকালে উঠে জুবিনের গানটা শুনলেই মানে আমার সেটটা আমি করতে পারবো, এরকম হয়ে যায় এখনো। একটু জুবিনের গানটা শুনবো, দেন আই ক্যান স্টার্ট, মানে একটা মোটিভেশন হয়ে যায়। জুবিন ইজ লাইক কি বলবো, আসাম ইজ জুবিন, জুবিন ইজ আসাম, মানে জুবিন উইদাউট জুবিন মানে জুবিন বললেই আসাম হয়। আর কি বল, এভরিওয়ান লাভস হিম, এভরিওয়ান, এরকম কেউ নাই যে জুবিনকে কেউ মানে ভালোবাসে না, এরকম কিছু না। তো তোমার গান ভালো লাগে, মানে তোমার অহমিয়া ফেভারিট গান কি জুবিনের গান? মানে জুবিনের মায়াবিনী তো এভরিওয়ানস ফেভারিট, আমরা ছোটবেলা থেকে মায়াবিনীটা শুনে। আর জুবিন তো এখন বাড়িতে, আমার বাড়িতেও জুবিনের ছবি আছে, রোজ মানে আমার শাশুড়ির ছবিতে মালা দিই, জুবিনের ছবিও একটা আছে সামনে কাছে। ইয়েস মানে ভাবা যায় যে এরকম একটা রেসপেক্ট একজন সিঙ্গারের প্রতি। ভালো লাগলো শুনে। এবং জুবিনকে আমি একবার দেখেছিলাম, মানুষটা তো ভালো ছিল যে আর একদম ওপেন, মানে ওনার কিছু মানে হি ওয়াজ নট গ্রিডি, মানে যেরকম ফ্রিলি, মানে ইফ ইউ টক টু হিম অলসো ইউ উইল লাভ হিম, মানে এরকম হয়ে যায় জুবিনকে। আমার একটা 2013-এ আমি জুবিনের থেকে একটা অটোগ্রাফ নিয়েছিলাম, তো when I told him, he was like, আমরা তো মিট করছি, you whenever you want to meet me স্টুডিওতে এসে যাবি, বা এখানে এলে আমরা why do you need autograph? আমি না, অটোগ্রাফটা থাকলে একটু। কি করে বলতে অহমিয়াতে একটু শুনি, এটা তোমার মুখ থেকে অহমিয়া শুনতে ইচ্ছে করছে। মানে জুবিন দাদাই বলে সবাই, বাট আমি তো জুবিন বলেই বলতাম মোহন জুবিন। তো আমি বললাম জুবিন অটোগ্রাফ দিব নেকি? অটোগ্রাফ কিয় লাগে বলে, তো মানুহ তো নিজে আহি যাবি, অটোগ্রাফ কিয় লাগে বলে, হি ওয়াজ লাইক দ্যাট। বাট আছে এখন অটোগ্রাফটা আমি রেখেছি। ইয়েস ইট ইজ দেয়ার, ভালো করে রেখেছি। এরপরে তোমার কোনো প্ল্যান আছে যে অলিম্পিক্সে কি গেমটা? না, দিস ইজ এখনো অলিম্পিক্সে এটা হয়নি। জুডো ইজ দেয়ার, বাট কেটল বেল তো এখনো হয়নি। এখন আমার নেক্সট ন্যাশনাল আছে হরিয়ানাতে 30th of জানুয়ারি, তো ওটার জন্য এখন প্রিপারেশন চলছে আর কি। ওকে, নাইস, অল দ্য বেস্ট। আচ্ছা, নর্থ ইস্ট দেখি আমি সামলাতে পারিনি, কারণ আমি নিজে পর্কের ফ্যান, এবং দীপান্বিতা বলে আমি সব খাই, তো আমি ওই জন্য আমাদের এখানে পর্কের বেশ অনেক আইটেমস আছে। আর এই ঠান্ডার সময় তো অ্যালোপিনো পর্ক এখানে ওর সাথে ওকে দেওয়া হয়েছে, এবং আমরা শুটিং মানে এটা শেষ হলে আমরা নিশ্চয়ই খাবো এটা। এবং ওরও খুব ভালো লাগে, এবং পর্ক তো আমার খুব ফেভারিট। এবং নর্থ ইস্টে যাওয়ার একটাই টান থাকে যে ওখানে গিয়ে খুব, আর ওখানকার ফ্রেশ পিঙ্ক পর্ক, যেটা মানে পিঙ্কিশ একদম হালকা ফ্যাটের পর্কটা পাওয়া যায়। আচ্ছা, যেটা বলছি যে তুমি তো সব খাও, আমিও সব খাই, তার জন্য আমি ভীষণ ট্রোলড হয়েছি যেটা আমি কেন বিফ খেয়েছি হিন্দু হয়ে। মানে তোমার কি মনে হয় যে খাওয়াটা তো নিজের খাওয়া, আই থিংক ইটস আ পার্সোনাল চয়েস, কি খাওয়াটা কেউ, আই মিন লাইক ইউ নো। এবং পুরো নর্থ ইস্ট জুড়ে একটা
হিন্দু বেল্ট আছে যারা পুরোটাই বিফ বা বাফেলো বা বাফ খেয়ে থাকে, ওকে ইয়েস তো তারা কেন খায়? নিশ্চয়ই ওখানে খুব ঠান্ডা হয়, সেই কারণে অ্যাকচুয়ালি তো প্রোটিন ইনটেক করার কারণটাই তো হচ্ছে যে নিজেদেরকে ঠান্ডা থেকে প্রোটেক্ট করা, তাই না? ইয়েস একদম। তো সেইখানে দাঁড়িয়ে তুমি কি বলবে বল? আসামে একটু কম হয়, বাট বাকি নর্থ ইস্টে তো আদার স্টেটসগুলো তো সবাই খায়। অ্যান্ড সিন্স আই এম অলসো ম্যারিড টু আ নায়ার, তো ওদের তো বিফই তো মেইন হয়, তো ওদের তো খাওয়া পুরোই যায়। মানে তোমার তুমি Yes, my favorite meat is beef, if you ask me. এন্ড মাইন্ড টু, মানে আমার খুব ভালো লাগে যদি ঠিকঠাক টেন্ডার Yes, it has to be প্রপার proper ইয়ে হয়, অনেকক্ষণ থাকে, যেটা সবথেকে ইন্টারেস্টিং, প্রোটিনটা অনেকক্ষণ থাকে। এবং বাইরে বিদেশের বিফগুলো তুমি বাইরে হাঙ্গেরিতে পেয়েছো? Yes, হাঙ্গেরিতে অনেক খেয়েছি। ভালো না? টেস্টি না? ভেরি টেস্টি। এবং ইরানিয়ান খাবার কি তুমি খেয়েছো? হ্যাঁ, খাবারটাও আমার অনেক, মানে আমি আর হাজবেন্ড অনেক ট্রাভেল করি আমরা, ওকে, অনেক স্কুবা ডাইভিংও করতাম আমরা, লাইক বোথ অফ আস, লাইক আমরা 100+ ডাইভসও করেছি স্কুবা ডাইভিং। তো আমরা খাবার উই ইট অল ফুড, লাইক জাপানিজ হোক, এশিয়ান ফুড হোক, সবই আমরা ইরানি খাবারের একটা সুন্দর থাকে না, প্ল্যাটারটা, ওরা সেই ওখান থেকে নিয়ে নিয়ে খেতে। ওদের বিফটা আমি খেয়েছিলাম সিঙ্গাপুরে, কারণ এখানে তো মানে ওই কিমা বিফ না কি একটা নাম, আমার মনে নেই এখন, কিন্তু ওর টেস্টটা এখনো মনে আছে আমার, এত ভালো লেগেছিল। তো ফুড ইজ ফুড। ইয়েস, কোথায় কোথায় গেছো তুমি মোটামুটি? আমি গেছি অলমোস্ট লাইক লট অফ কান্ট্রিজ, 30 কান্ট্রিজ আই হ্যাভ বিন টু। তো তোমার ফেভারিট কান্ট্রি? ফেভারিট কান্ট্রি, আমার ফার্স্ট কান্ট্রি আই ওয়াজ মাই ফ্রান্সে, এনএসি বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হতো আগে অ্যানিমেশনের, তো এনএসি ইজ মাই ইয়েস পার্সোনালি। যদি বাকি তো সাউথ ইস্ট এশিয়াতে তো ব্যাংকক তো অল দ্য টাইম আমরা খেতেই যাই। হ্যাঁ, ওখানের মতো খেতে ইয়েস, সি ফুড ইয়েস পাওয়া যায় না। আমরা দুজনেই ক্র্যাব খেতে খুব ভালোবাসি, ক্র্যাবস এন্ড প্রন খাই আমরা। এই যে নর্থ ইস্ট জুড়ে তো অনেক জায়গা আছে যেখানে সবাই বিফ বাফেলো সব খায়, তো মানে তোমার কোনো এরকম ইনসিডেন্ট মানে তুমি জানো? হ্যাঁ, আমাদের ছোটবেলা থেকে একটা দেখবে উগ্রতরা মন্দির বলে একটা আছে, উগ্রতরা, তো আমার বাবা ছোটবেলা থেকে অষ্টমীর সময় ওখানে যায়, আর ওখানে অষ্টমীতে মশ বলি দেওয়া হয়। তো আগে তো ছোটবেলাতে, হ্যাঁ বাফেলো, আগে ছোটবেলাতে তো আমরা ভাবলাম মানে বাফেলোটাকে টেনে এনে আগে কতদিন আগে আমি জানি না, ওকে ভালো করে খাওয়াইয়ে দেবে, তারপরে অ্যান্ড পিপল ইউজ টু লাইক ওটার যদি মিটটা খাই ইট ইজ লাকি ফর ইউ। তো এখন তো লোকে ডিফারেন্সিয়েট করে দেয়, দিস ইজ কাউ, দিস ইজ বাফেলো, বাট ফ্যামিলিতে তো সেমই না, রাইট? ইট ইজ অলসো আ বিগ অ্যানিমাল। আমাদের ছোটবেলা থেকেই দেখেছি ওটা। মানে এইটা খাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি এখন তো মানে আগেও ছিল, ইয়েস, বাট এটা কোথাও গিয়ে একটা ভেদাভেদ তৈরি করার একটা জায়গা তৈরি করে দিয়েছে। তুমি এখানে আছো মানে তুমি কেন খাচ্ছ, যদিও কেন শুনবো সেটা পরের কথা, বাট আমার খাবার ফুড চয়েস আমি কি করব সেটা আমার, কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে আছি, সেখানে আমাদের সবকিছু করার অধিকার আমাদের আছে। এক্স্যাক্টলি, সেটা মেয়ে হই ছেলে হই যে কোনো ধর্মের হই না কেন, ধর্মটা তো জাস্ট একটা চয়েস। আমি তো নিজে থেকে ওটা নিইনি, আমার ওখানে জন্মেছি তো এটা বলা হচ্ছে, বাট আমার খাবার আমি কি খাবো, আর আমার কাছে টাকা থাকলে আমি খাবো। এটা তো বিফটা তো আমি আর বলি, নর্থ ইস্ট দেখলে যখন আমি মেয়েকে স্কুলে ছেড়তে যাই তখন অনেক মানে লাইক নো অফেন্স ভেজিটেরিয়ান লোক থাকে, আমাকে নর্থ ইস্টে ছেড়ে দেখে আপ লোক তো সব খাতে হো, মানে ওরা ভাবে আমরা মানে পোকা মাকড় সব তুলে মানে খেয়ে নিই। হোয়াট ডু ইউ মিন বাই উই ইট এভরিথিং? হ্যাঁ, মানে এইটা তো একটা তোমার মানে নর্থ ইস্টের একটা প্রবলেম। আমি যখন নাগাল্যান্ডে গেছিলাম, কুত্তা খাতা হ্যায়, আই ডোন্ট ইট, মানে আমি খাইনি বাট খাই, মানে খাই। ওরা তো ওটাকে ইয়েও করে, আমাদের মুরগির মতো হ্যাঁ ওরা ওখানে পালনও করে। সেখানে দাঁড়িয়ে তাদেরকে সব মানে বলা হয় তোমরা নর্থ ইস্ট, তোমরা সব খাও, এবং তোমাদের দেখতে এরকম, তোমাদের হিন্দি বিদ্বেষ আছে। ও মাই গড, ইয়েস এইটা তুমিও ফেস করছো? ইয়েস, আমি তো আমার চেহারা দিয়ে তো আমি আগেই লোকে একটা জাজমেন্ট করে নাই, মানে ইউ নো, মানে ড্রেস দেখে এই দেখে, তারপরে প্লাস মাই পিয়ার্সিং আগেই দেখে, মানে অলরেডি দে নো মি, ভালো করে জানে না, এটা একটা করে নাই আর পুরো মেয়ে সুলভ নও তুমি, যেটা একটা আমাদের তৈরি করে দিয়েছে এরকমই ব্যাড গার্ল। মানে একটা মানুষ সাজে না, পিয়ার্সিং করে, বুলেট চালায়, জুডো করে এবং কেটলবেল খেলে, তার ভাল লাগে স্পোর্টস, সে ব্যাড গার্ল। তাহলে গুড গার্লটাকে মানে, এবং সে একজন মা এবং সে তার মেয়েকে যথেষ্ট ভালোবাসে। এটা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে এবং পরের এপিসোডেও প্রশ্ন থাকবে, কিন্তু এখন আমরা ঝটপট আগুনে ঝাঁপ দেবো, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে।
ইয়োর ফেভারিট অ্যাথলিট? অ্যাথলিট মেরি কম। ওকে। প্রিয় বাঙালি খাবার? লুচি, আলুর দম, কষা মাংস। মেয়ের সঙ্গে সব থেকে পছন্দের সময় কাটানোটা কি, মানে কি ভাল লাগে? আমরা শেল্টারে যাই এখানে, তো ওখানে অনেক কুকুরদেরকে খাওয়ায়, ওটা আমরা এখনো কিছু একটা প্রজেক্ট চলছে, স্যাটারডে সানডে উই গো দেয়ার, 2-3 ঘন্টার জন্য যাই অ্যানিমাল শেল্টারে। বাহ। আচ্ছা, তোমার বাড়িতে কোন খেলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়? জুডো নিয়ে আলোচনা বেশি হয়। তাই? ইয়েস। আমি তো ভাবছি এখনই ক্রিকেট বলবে বা না না, ক্রিকেট আমরা দেখি না, ফুটবলটা করি, বাট ক্রিকেট না, দেখো ক্রিকেট না। না। আমি প্রথম কোনো পরিবার শুনলাম যারা মানে ক্রিকেটটা দেখে না। আচ্ছা, তোমার ফেভারিট হবি কি? ফ্রি থাকলে এক্সারসাইজই করি, বাইরে তো এমনি তো আর কিছু। সিনেমা দেখা? Oh yes, sorry. Netflix দেখি, Netflix, yes. I watch all the thriller series, yes. So that is like every day. লাস্ট প্রশ্ন পরে করব, তার আগে তোমার জন্য কিছু গিফট আছে। ডেজ পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট Thank you. ভাউচার। প্রতিক্ষণ পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। এসব বই তুমি আবার বৈঠকেও পেতে পারো, বুক ফেয়ারে পাবে না, বাট তুমি ওখানে কলেজ স্ট্রিটেও যেতে পারো। লাস্ট্রাদা পাবলিকেশন, সেটা আমার আর সুমিতাদির, সেটা থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। আচ্ছা, আমার থেকে আবার বৈঠকের তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। ও স্টোর, তুমি এখানে থাকো জানো, এখানে একটা সেলিমপুরের চশমার দোকান, তার থেকে আছে 25% একটা ডিসকাউন্ট ভাউচার। এটা হচ্ছে বি বনি পার্লার স্যালন, সেখান থেকে আছে একটা 500 এর অফ। থ্যাংক ইউ। আর হাটারি গ্রিলসের তরফ থেকে আছে 750 এর একটা ভাউচার। থ্যাংক ইউ অনেক। তুমি তোমার মেয়েকে কিরকম, তোমার মেয়েকে নিয়ে তোমার স্বপ্ন কি, সেটা তুমি অসমীয়াতে দিয়ে বলবে, আর এটা দিয়ে আমরা শেষ করব। ওকে, অসমীয়াত কৈ আছো, ঠিক আছে। মোৰ ছোৱালীয়ে ডাঙৰ হৈ তাই নিজৰ ইচ্ছামতে যি কৰে, মানে এনেকুৱা মানে প্ৰেছাৰ একো নাই, there is no pressure. Whatever she likes. খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানটাতে এসেছো, এবং আমরা অনেক কিছু জানলাম, যেটা কেটল বেলটা তো সত্যি জানতাম না। যে কজনই দেখুক তারাও জানবে, এবং তারা যদি চায় যে এই ধরনের স্পোর্টস আছে সেখানে যেতে পারবে, খেলতে পারবে, এবং নানা রকম স্পোর্টস আছে সেগুলো সম্পর্কে জুডো চাইলেও শিখতে পারবে তোমার কাছে। একদম। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আমাদের এই পর্বের প্রশ্ন হলো আমাদের আজকের অতিথি দীপান্বিতা। দীপান্বিতা প্রথম কত কেজি কেটল বেল দিয়ে প্র্যাকটিস শুরু করে? দীপান্বিতা প্রথম কত কেজি ওজনের কেটল বেল দিয়ে প্র্যাকটিস শুরু করে? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নিচে দেওয়া হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধক। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে